পারস্য উপসাগরের নীল জলরাশির বুকে এই মুহূর্তে যেন এক নিস্তব্ধ দুঃস্বপ্ন ঘনিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে স্যাটেলাইট থেকে পাওয়া কিছু চিত্র আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। সেখানে যা দেখা যাচ্ছে তা যদি বাস্তবে রূপ নেয়, তবে পুরো মধ্যপ্রাচ্য এমন এক অভূতপূর্ব সংকটের মুখোমুখি হতে চলেছে যার পরিণতি ভাবা কঠিন। ইরানের উপকূল থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরত্বে এই মুহূর্তে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী নৌ অস্ত্র ভাণ্ডারের একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। কোনো অঞ্চলে মোতায়েন করা শুধুমাত্র সামরিক উপস্থিতি নয়, এটি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তাও বটে। আর এই বার্তাটি কার উদ্দেশ্যে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে কোনো সন্দেহ নেই। এই পরিস্থিতির মধ্যে এসেছে আরেকটি খবর যা পুরো দৃশ্যপটই বদলে দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও গোয়েন্দা সূত্র নিশ্চিত করে জানিয়েছে যে চীনের একটি বিশাল নৌবহরও একই দিকে রওনা দিয়েছে, যার কেন্দ্রে রয়েছে চীনের অত্যাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার সানডং। এই তথ্য যদি সত্য হয়, তাহলে ইতিহাসে হয়তো প্রথমবারের মতো দুই পরাশক্তির এয়ারক্রাফট ক্যারিয়ার একই সংকটময় অঞ্চলে মুখোমুখি হতে চলেছে। এয়ারক্রাফট ক্যারিয়ার বলতে আমরা সাধারণত একটি বড় যুদ্ধ জাহাজের কথা ভাবি, কিন্তু বাস্তবতা তার চেয়ে অনেক বেশি জটিল এবং ভয়ঙ্কর। একটি আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার আসলে সমুদ্রের বুকে ভাসমান একটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি। কল্পনা করুন, 3টি ফুটবল মাঠের সমান লম্বা একটি ইস্পাতের দুর্গ, যার ভেতরে রয়েছে হাজার হাজার সেনা, অত্যাধুনিক রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে প্রায় 80 থেকে 90টি যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানগুলো যে কোনো মুহূর্তে উড়াল দিয়ে শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। যুক্তরাষ্ট্র সাধারণত যে ধরনের ক্যারিয়ার এই অঞ্চলে মোতায়েন করে থাকে সেগুলো জেরাল্ড আর ফোর্ড ক্লাস অথবা নিমেজ ক্লাসের। পৃথিবীর সবচেয়ে উন্নত এবং শক্তিশালী এই নৌজাহাজগুলোর একটির ওজন প্রায় 1,00,000 টন। এটি যদি তুলনা করতে হয়, তাহলে বলা যায় বিখ্যাত টাইটানিক জাহাজের প্রায় 12টি কপি একসাথে জুড়ে দিলে যে ওজন হয় ঠিক তাই। আর এই জাহাজ বানাতে খরচ হয়েছে প্রায় $13 বিলিয়ন। বাংলাদেশি টাকায় হিসাব করলে এটি কয়েক লাখ কোটি টাকার বেশি। কিন্তু এই জাহাজের আসল ক্ষমতা লুকিয়ে আছে তার শক্তির উৎসে। এটি পারমাণবিক চুল্লি দ্বারা চালিত, অর্থাৎ একবার পারমাণবিক জ্বালানি ভর্তি করলে প্রায় 20 থেকে 25 বছর পর্যন্ত এই জাহাজকে আর জ্বালানির জন্য কোথাও ফিরতে হয় না। এটি অবিরাম সমুদ্রে থাকতে পারে, টহল দিতে পারে এবং যুদ্ধ করতে পারে। এর গতিবেগ ঘন্টায় প্রায় 55 কিলোমিটার, যা একটি বিশাল জাহাজের জন্য অবিশ্বাস্য দ্রুত। তবে শুধু জাহাজ তাই নয়, এর সাথে যা থাকে সেটাই আসল ভয়ের কারণ। একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে সাধারণত থাকে 8 থেকে 10টি অন্যান্য যুদ্ধ জাহাজ। এর মধ্যে থাকে ক্রুজার, ডেস্ট্রয়ার, ফ্রিগেট। প্রতিটি জাহাজ সজ্জিত থাকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায়। এছাড়াও থাকে 1 বা 2টি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন, যা পানির নিচে সবসময় টহল দেয়। পুরো দলটা মিলে এমন একটি প্রতিরক্ষা বলয় তৈরি করে যা ভেদ করা প্রায় অসম্ভব। যুক্তরাষ্ট্র এই কৌশল নতুন করে প্রয়োগ করছে না। ইতিহাসে বহুবার তারা এই একই পদ্ধতি ব্যবহার করেছে। কোনো দেশকে চাপে ফেলতে চাইলে সরাসরি যুদ্ধ ঘোষণা না করে তারা একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সেই দেশের উপকূলের কাছে পাঠিয়ে দেয়। বার্তা পরিষ্কার, আমরা প্রস্তুত আছি এবং যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারি। এই ধরনের সামরিক কূটনীতিকে বলা হয় সফট পাওয়ার এবং এটা অনেক সময় কাজও করে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন, কারণ চীনও নিজেদের প্রভাব প্রদর্শনে নেমেছে। চীনের এয়ারক্রাফট ক্যারিয়ার সানডং হয়তো আমেরিকান ক্যারিয়ারের মতো বিশাল নয়, কিন্তু একে অবহেলা করার কোনো সুযোগ নেই। এর ওজন প্রায় 65 থেকে 70 হাজার টন। এটি বানাতে খরচ হয়েছে প্রায় 12 থেকে 16 বিলিয়ন ডলার। এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 51 কিলোমিটার এবং এটি বহন করতে পারে প্রায় 80 থেকে 100টির মতো যুদ্ধবিমান। চীনের নিজস্ব J-15 ফাইটার জেট, যা তাদের সবচেয়ে আধুনিক স্টেলথ যুদ্ধবিমান, সেগুলো এই ক্যারিয়ারে মোতায়েন করা হয়। এছাড়াও থাকে নজরদারি বিমান, ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্লেন এবং হেলিকপ্টার। আর আমেরিকান ক্যারিয়ারের মতো চীনের ক্যারিয়ারেও কখনো একা চলে না। এর সাথে থাকে একটি পূর্ণাঙ্গ নৌবহর, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক ডেস্ট্রয়ার, ফ্রিগেট এবং সাবমেরিন। এখন প্রশ্ন হলো, চীন কেন এই মুহূর্তে এত বড় ঝুঁকি নিচ্ছে? উত্তরটা বোঝার জন্য মধ্যপ্রাচ্যে চীনের অর্থনৈতিক স্বার্থের দিকে তাকাতে হবে। চীন এই অঞ্চল থেকে তাদের তেলের সিংহভাগ আমদানি করে। ইরান তাদের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। শুধু তাই নয়, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অনেকগুলো প্রকল্প এই অঞ্চলে চলছে। যদি অঞ্চলের যুক্তরাষ্ট্রের একক আধিপত্য প্রতিষ্ঠিত হয়, তাহলে চীনের কৌশলগত স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এখানে একটি বিপজ্জনক সম্ভাবনা তৈরি হয়েছে। যদি চীনের ক্যারিয়ার সত্যি ইরানের কাছাকাছি এলাকায় পৌঁছায় এবং আমেরিকান ক্যারিয়ারও সেখানেই থাকে, তাহলে পরিস্থিতি অত্যন্ত বিস্ময়কর হয়ে উঠতে পারে।
দুই পরাশক্তির সামরিক বাহিনী যখন একই সংকটপূর্ণ এলাকায় কাছাকাছি অবস্থান নেয়, তখন একটি ছোট ভুল বোঝাবুঝি, একটি দুর্ঘটনাজনিত সংঘর্ষ অথবা একটি ভুল সিদ্ধান্ত পুরো বিশ্বকে এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। অনেক বিশ্লেষক মনে করছেন, চীনের ক্যারিয়ার পুরোপুরি সেই এলাকায় পৌঁছানোর আগেই আমেরিকা তাদের নৌবহর সরিয়ে নেবে। এটা কাপুরুষতা নয়, বরং কৌশলগত বুদ্ধিমত্তা। যুক্তরাষ্ট্র সাধারণত এমন পরিস্থিতি এড়িয়ে চলে যেখানে চীন বা রাশিয়ার সাথে সরাসরি সামরিক সংঘর্ষের সম্ভাবনা থাকে, কারণ তিনটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যদি সংঘাত শুরু হয়, তার পরিণতি হবে অকল্পনীয়। তবে এই পুরো দৃশ্যপটে সবচেয়ে আকর্ষণীয় হয়তো ইরান নিজেই। প্রকাশ্যে ইরানের নেতৃত্বকে খুব বেশি চিন্তিত মনে হচ্ছে না, বরং তারা বেশ আত্মবিশ্বাসের সাথে তাদের অবস্থান তুলে ধরছে। এই আত্মবিশ্বাসের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। ইরান জানিয়েছে সামরিক শক্তির দিক থেকে তারা যুক্তরাষ্ট্রের ধারে কাছেও নেই। তাদের যুদ্ধবিমান পুরনো, নৌবাহিনী তুলনামূলকভাবে দুর্বল, কিন্তু তারা এটাও জানে যে যুদ্ধের ধরন বদলে দেওয়ার ক্ষমতা তাদের কাছে আছে। ইরানের আসল কৌশল লুকিয়ে আছে তাদের অসামরিক যুদ্ধ কৌশলে। তারা প্রচলিত অর্থে যুক্তরাষ্ট্রের সাথে সমান শর্তে যুদ্ধ করতে পারবে না, এটা তারা ভালোই জানে। কিন্তু তারা এমন কিছু অস্ত্র এবং কৌশল তৈরি করে রেখেছে যা একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য হুমকি হতে পারে। ইরানের কাছে রয়েছে 1000-এরও বেশি ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল। এই মিসাইলগুলো পুরো পারস্য উপসাগর অঞ্চল কভার করতে পারে। তারা এমন অ্যান্টিশিপ মিসাইল তৈরি করেছে যা সুপারসনিক গতিতে চলতে পারে এবং শত্রু প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার ক্ষমতা রাখে। শুধু তাই নয়, ইরানের নতুন কৌশল অত্যন্ত ভিন্ন এবং কার্যকর। তারা বড় বড় যুদ্ধ জাহাজে বিশ্বাস করে না, বরং তারা ছোট ছোট দ্রুতগতির বোট ব্যবহার করে, যেগুলোতে মিসাইল এবং টর্পেডো লাগানো থাকে। এই ছোট ছোট নৌকাগুলো ছোটাছুটি করে আক্রমণ করতে পারে, যাকে বলা হয় সোয়ার্ম ট্যাকটিক্স। এ ধরনের আক্রমণ প্রতিহত করা অত্যন্ত কঠিন, কারণ শত্রুকে একসাথে অনেকগুলো লক্ষ্যবস্তুর মোকাবেলা করতে হয়। ইরানের আরেকটি বড় সুবিধা হলো হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থান। এই সংকীর্ণ জলপথ দিয়ে পৃথিবীর প্রায় 1/3 তেল পরিবহন করা হয়। এই প্রণালী এতটাই সংকীর্ণ যে এখানে বড় জাহাজের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইরান যদি প্রণালীটি বন্ধ করে দেয়, তাহলে বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়বে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে তেলের দাম আকাশ ছোঁবে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে। এই পুরো সমীকরণে রাশিয়ার ভূমিকা একদম উপেক্ষা করা যায় না। রাশিয়া হয়তো প্রকাশ্যে তাদের যুদ্ধজাহাজ পাঠায়নি, কিন্তু তারা নানাভাবে ইরানকে সহায়তা দিচ্ছে। রাশিয়া ইরানকে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে, যার মধ্যে রয়েছে S-300 সিরিজ। এছাড়াও সামরিক প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং প্রশিক্ষণেও রাশিয়া ইরানের পাশে আছে। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া এবং ইরানের সম্পর্ক আরও গভীর হয়েছে। ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে, আর বিনিময়ে রাশিয়া ইরানকে দিচ্ছে সামরিক সহায়তা। এই জটিল পরিস্থিতিতে ইরান যে কৌশল নিয়েছে তা হলো প্রতিরোধমূলক প্রস্তুতি। তারা সরাসরি যুদ্ধ চায় না, কিন্তু আক্রান্ত হলে পাল্টা আঘাত করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তাদের সমস্ত বিমানভেদী ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং ভূগর্ভস্থ সামরিক স্থাপনা এখন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। ড্রোন দিয়ে নিয়মিত নজরদারি চলছে এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ছোট ছোট ইউনিটগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন এলাকায়। এই মুহূর্তে পুরো অঞ্চলটাই এখন পাউডার কেকের মতো। একটি ছোট্ট স্ফুলিঙ্গ যথেষ্ট বিশাল বিস্ফোরণ ঘটানোর জন্য। প্রশ্ন হলো, কে প্রথম পদক্ষেপ নেবে? আমেরিকা কি তাদের ক্যারিয়ার সরিয়ে নেবে? চীনের নৌবহর কি সত্যি সেখানে পৌঁছবে? ইরান কি আর কোনো পদক্ষেপ নেবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। কিন্তু একটা বিষয় নিশ্চিত, যে আগামী কয়েক সপ্তাহ বেশ অনেক গুরুত্বপূর্ণ এবং সম্ভাব্য বিপজ্জনক হতে চলেছে। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে পারস্য উপসাগরের দিকে, অপেক্ষায় যে পরবর্তী ঘটনা কী ঘটবে।